কোনটা স্যার? গ্রুপে দিয়েছি বিবেকানন্দের বাণীটা। কি কি বলতে চেয়েছে বলো দেখে, ইংরেজিতে আছে যদিও। একদম সাকসেস পেতে গেলে কি করতে হবে, সুন্দরভাবে কিন্তু তিনি বলেছেন। আমরা যদি এটা করতে পারি তাহলে কোনো শক্তি আটকাতে পারবে না যে আমরা সাকসেস পাবো কি পাবো না। একদম সুন্দর বলেছেন। যে জীবনে একটা লক্ষ্য স্থির করো এবং সেই লক্ষ্যটাকে জীবন তৈরি করো। থিঙ্ক অফ ইট, ড্রিম, স্বপ্নে শয়নে স্বপ্নে মননে সেটাই ভাবো। এবং তোমার ব্রেন, মাসেল, নার্ভস, এভরি পার্ট অফ বডি বি ফুল অফ দ্যাট আইডিয়া। মানে সমস্ত কিছু সেই লক্ষ্য নিয়ে চিন্তা করবে। and just leave every other idea alone. বাকি লক্ষ্য, বাকি জিনিস সমস্ত সেগুলো ছেড়ে দাও। দিস ইজ দ্য ওয়ে টু সাকসেস। এটাই সফলতার চাবিকাঠি। সুন্দর। ওই জন্য এখন তোমাদের লক্ষ্য হচ্ছে চাকরিটা পেতে হবে। তার জন্য সকাল এটাকে দুপুর সবসময় চিন্তা ভাবনা রাত, করতে হবে স্যার, লক্ষ্য আছে। হ্যাঁ, সকাল দুপুর রাত যখনই হোক এই যে ক্লাস জয়েন করতে বললাম, জয়েন করতে হবে। বা যখনই সময় পাচ্ছি পড়াশোনা করতে হবে, যখনই সুযোগ হচ্ছে প্র্যাকটিস করতে হবে। মানে এখন এই 1 বছর 1.5 বছর যখন যতদিন চাকরি না হচ্ছে আর কি, ওটা নিয়ে লেগে থাকো। দেখো হবেই, হতে বাধ্য। হম। যাই হোক, তাহলে আজকে কোনো ডিস্টার্ব করছে না? ঠিকঠাক না আছে? স্যার, ভালো হচ্ছে। না স্যার, ঠিকঠাক সব আছে সব। আচ্ছা। হুম। স্যার বলছিলাম স্যার, কতজন আসলো? মাঝে মাঝে হুম। স্যার, হুম। হুম। মাঝে মাঝে স্যার মোটিভেশন গুলো বলবেন স্যার, ভালো লাগবে। আমি তো আমাদের প্রতিদিন চাহিদাটা স্যার আর সকালবেলা যেন চাহিদা যাতে না ভেঙে যায়, না যায় স্যার আমাদের। না না, ওটাই তো আমার কাজ। আমি তো তোমাদের মুখস্থ করে দিতে পারবো না, আমি পারলে ওই উৎসাহ দিতে পারবো, এটুকুই। হম। যাক, শুরু করি। কালকে খুব ডিস্টার্ব করছিল, তো কালকে একটু এগিয়েছিলাম। আবার শুরু থেকে রিপিট করি। হ্যাঁ, আমরা আগেই রাষ্ট্রপতির যে বিভিন্ন ধারা সম্পর্কে সেগুলো আলোচনা করে ফেলেছি। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী। তো আমাদের যে শাসন ব্যবস্থা, ভারতের যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থা প্রকৃতি হচ্ছে সংসদীয় প্রকৃতি। অর্থাৎ ভারতে সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা লক্ষ্য করা যায়। যদিও সে সময় ভারতবর্ষে কোন ধরনের শাসন ব্যবস্থা চলবে এ নিয়ে অনেক তর্ক বিতর্ক গণপরিষদে চলেছে, সেগুলো আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। কেউ বলছেন যে ভারতবর্ষে আমেরিকার মতো রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা শাসন ব্যবস্থা পরিণত করা হোক। কিন্তু যেহেতু ভারতবর্ষে ব্রিটিশ শাসন অনেকদিন ছিল, আর সেই কারণে ভারতবর্ষে ব্রিটিশ অনুকূলে বা ব্রিটিশ অনুকরণে সংসদীয় শাসন ব্যবস্থাকে গ্রহণ করা হয়েছে। তা সত্ত্বেও মার্কিন রাষ্ট্রপতি শাসন ব্যবস্থার কিছু বৈশিষ্ট্য আমাদের শাসন ব্যবস্থায় লক্ষ্য করা যায়। তো যাই হোক, আজকের যে বিষয় হচ্ছে যে আমাদের রাষ্ট্রপতি যে ক্ষমতা, কার্যাবলী এবং পদমর্যাদা, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের দেশের দুই ধরনের শাসক দেখা যায়। এক হচ্ছে প্রকৃত শাসক, দ্বিতীয় হচ্ছে নাম সর্বস্ব শাসক। ভারতবর্ষের শাসন ব্যবস্থা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে প্রধানমন্ত্রী হচ্ছেন প্রকৃত শাসক, কারণ তিনি সমস্ত আর শাসন ব্যবস্থা পরিচালনা করেন। আর এই শাসন ব্যবস্থা কিন্তু তিনি পরিচালনা করেন রাষ্ট্রপতির নামে। যেহেতু রাষ্ট্রপতির নামে পরিচালনা করেন, সেই জন্য তাকে নাম সর্বস্ব শাসক বলা হয়েছে রাষ্ট্রপতিকে। রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের প্রধান, তিনি কিন্তু সরকারের প্রধান না। রাষ্ট্রের প্রধান হিসাবে তিনি ভারতের 1 নম্বর নাগরিক। সে কারণে তিনি হচ্ছেন রাষ্ট্রের প্রধান, সরকারের প্রধান নন। সরকারের প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী, আর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার পরামর্শ অনুসারে কিন্তু সমস্ত ক্ষমতা এবং কার্যাবলী পরিচালনা করে থাকেন। তো
তবে মূল যে সংবিধান ছিল সেখানে এই পরামর্শ মেনে চলতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা ছিল না। কিন্তু 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে সেখানে বলা হয় যে প্রধানমন্ত্রী পরামর্শ বা মন্ত্রিসভার পরামর্শ অনুসারে রাষ্ট্রপতি কাজ করতে বাধ্য থাকবেন। আমরা সবাই জানি যে সেই সময় ভারতবর্ষে ইন্দিরা গান্ধী সরকার ছিল, আর ইন্দিরা গান্ধী কিছু কিছু পদক্ষেপ নিয়েছে যেখানে তিনি চেষ্টা করেছেন যে সমস্ত ক্ষমতা, দেশের সমস্ত ক্ষমতা নিজের হাতে কুক্ষিগত করা, অর্থাৎ মন্ত্রিসভা বা প্রধানমন্ত্রীর হাতে কুক্ষিগত করা। আর সেই উদ্দেশ্যকে সফল করার জন্যই সংশোধনের মাধ্যমে সংবিধান, অনেকে তো একে মিনি কনস্টিটিউশনও বলেছেন। তো সেই সময় থেকে আর এই যে প্রধানমন্ত্রীর বা মন্ত্রিসভার পরামর্শ গ্রহণ করা রাষ্ট্রপতির ক্ষেত্রে বা কাছে বাধ্যতামূলক হয়ে ওঠে। তবে পরে 2 বছর পরেই 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে সেখানে বলা হয়েছে মন্ত্রিসভার কোনো পরামর্শ রাষ্ট্রপতি পুনর্বিবেচনার জন্য পাঠাতে পারে। তবে মন্ত্রিসভা যদি কোনো পরিবর্তন না করে, আগের পরামর্শ বাহাল রাখে, তবে সেই পরামর্শ অনুসারে রাষ্ট্রপতিকে কাজ করতে বাধ্য, অর্থাৎ কিছুটা শিথিল করা হয়েছে। আর সেই কারণে শিথিল মানে শুধু এই বিষয়টাই নাই, 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে সে সময় 78 সালে সরকারের পরিবর্তন হয়। আর পরিবর্তন হওয়ার ফলে 42তম সংবিধান সংশোধনের সময় যে সমস্ত কিছু কিছু কঠিন বিষয় অংশ সংবিধানে যুক্ত করা হয়েছিল, বা কিছু কিছু অপ্রয়োজনীয় বা ডিক্টেটরশিপের সাথে সম্পর্কিত বিষয় সংবিধানে যুক্ত করা হয়েছিল, সে সমস্ত বিষয় শিথিল করা হয়েছে। তদনুরূপ এই বিষয়টিও কিছুটা শিথিল করা হয়েছে। বোঝা যাচ্ছে? শুনতে পাচ্ছ? স্যার বোঝা যাচ্ছে স্যার। হ্যাঁ। তো এখন আমরা আলোচনা করবো রাষ্ট্রপতির ক্ষমতা। তো ভারতের শাসন ব্যবস্থা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে রাষ্ট্রপতি শাসক প্রধান ভারতে, কিন্তু তার সাথে সাথে আরো অনেক কিছু ক্ষমতা তার উপরে অর্পণ করা হয়েছে। এখন আমরা শাসন সংক্রান্ত আলোচনা করি, তারপরে বাকি আইন, বিচার বা অর্থ বা অন্যান্য বিষয়গুলো আলোচনা করব। তো শাসন সংক্রান্ত ক্ষমতার মধ্যে তিনি হচ্ছেন শাসন বিভাগের প্রধান, অর্থাৎ ভারতীয় সংবিধানের 53(1) নং ধারায় বলা হয়েছে, আমি আগের দিন এটা আলোচনা করেছি, দ্য এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য ইউনিয়ন শ্যাল বি ভেস্টেড ইন দ্য প্রেসিডেন্ট and shall be exercised by him either directly or through officers subordinate to him in accordance with this constitution। অর্থাৎ সংবিধান অনুসারে, সংবিধান 53(1) ধারা অনুসারে প্রকৃত শাসন ক্ষমতা না থাকলেও শাসন বিভাগের সকল ক্ষমতার অধিকারী হচ্ছেন ভারতের রাষ্ট্রপতি। আর তিনি নিজে বা তার অধস্তন কর্মচারীর মাধ্যমে এই শাসন ক্ষমতা তিনি প্রয়োগ করে থাকেন। সংবিধানের 77(1) নং ধারায় বলা হয়েছে দ্য এক্সিকিউটিভ বা অল এক্সিকিউটিভ অ্যাকশন অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া শ্যাল বি এক্সপ্রেসড টু বি টেকেন ইন দ্য নেম অফ প্রেসিডেন্ট। অর্থাৎ এই 77(1) নং ধারা অনুসারে কেন্দ্রীয় সরকার শাসন সংক্রান্ত সমস্ত কাজ রাষ্ট্রপতির নামে সম্পাদিত করবেন। ভারতের প্রকৃত শাসক প্রধানমন্ত্রী শাসন কার্য পরিচালনা সম্পর্কিত মন্ত্রিসভার সিদ্ধান্ত সমূহ রাষ্ট্রপতিকে জানিয়ে থাকেন, বা রাষ্ট্রপতি যদি আমরা মনে করেন যে শাসন সংক্রান্ত কি কি ভূমিকা মন্ত্রিসভা নিচ্ছে আর সেটা যদি জানতে চান রাষ্ট্রপতি, তাহলে কিন্তু প্রধানমন্ত্রীর কর্তব্য সেই বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করা বা রাষ্ট্রপতিকে জানানো। শাসন বিভাগের প্রধান ছাড়াও তিনি কিছু নিয়োগ সংক্রান্ত ক্ষমতা ভোগ করে থাকেন। ভারতের প্রকৃত শাসক প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভার প্রত্যেক সদস্যকে তিনি নিয়োগ করেন। আর প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে তাদের মধ্যে দপ্তরও বন্টন করে দেন, কে কোন মন্ত্রী হবেন সে বিষয়ে রাষ্ট্রপতি সেটা বন্টন করে দেন। ভারত সরকারের যে উচ্চ পদস্থ কর্মচারী, সেই উচ্চ পদস্থ কর্মচারীদেরও রাষ্ট্রপতি নিযুক্ত করেন। উচ্চ পদস্থ কর্মচারী মানে কি? তারা ভারতের অ্যাটর্নি জেনারেল, কম্পিউটার অডিটর জেনারেল, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সদস্যরা, রাজ্যপালগণ, রাজ্যের শাসক প্রধান আমরা জানি, সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বিচারপতিগণ, নির্বাচন কমিশনার,
এ সমস্ত যে সরকারের উচ্চ পদস্থ কর্মচারীরা আছে, আর তাদেরকে রাষ্ট্রপতি কিন্তু নিয়োগ করে থাকেন। এছাড়াও কিছু যে নির্বাচন কমিশন, আন্তঃরাজ্য কমিশন, ভাষা কমিশন, এ ধরনের কিছু কমিশন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা বা সুপারিশের জন্য বা সরকারকে সহযোগিতা করার জন্য এই ধরনের কিছু কমিশনও রাষ্ট্রপতি আর নিয়োগ করে থাকেন। শোনা যাচ্ছে? বুঝতে পারছো কোনো ডিস্টারবেন্স? না স্যার, কোনো ডিস্টার্ব হচ্ছে না স্যার। বাহ। অপসারণ সংক্রান্ত ক্ষমতা, এই যে যাদেরকে রাষ্ট্রপতি নিয়োগ করছেন তাদের মধ্যে বেশিরভাগ কেই রাষ্ট্রপতি কিন্তু অপসারণ করতে পারেন। রাষ্ট্রপতি এককভাবে মন্ত্রিসভার যারা সদস্য আছেন, রাজ্যপাল, অ্যাটর্নি জেনারেল, কেন্দ্র ও রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের সভাপতি এবং তার যে সদস্য তাদেরকে অপসারিত করতে পারেন। তবে এই যে পাবলিক সার্ভিস কমিশন এর সদস্য বা সভাপতিকে অপসারণ করতে গেলে সেটা হাইকোর্টের যে বিচারপতি থাকবেন, অর্থাৎ কোন ডিএম বা এডিএম বা এই ধরনের যারা আমলারা আছেন তাদেরকে যদি বা পাবলিক সার্ভিস কমিশনের কোনো সদস্যকে অপসারণ করতে হয়, তাহলে কিন্তু সে বিষয়টা হাইকোর্ট আর তদন্ত করে দেখবে যে সেটা কতটা কি যুক্তিযুক্ত। এছাড়াও হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের যারা বিচারপতি বা অডিটর জেনারেল, এদেরকে অপসারণ করার সময়, হ্যাঁ সহমত। আচ্ছা, তুমি তাহলে পরে ভিডিওটা দেখে নিও। হ্যাঁ, হ্যাঁ, ঠিক ঠিক। তো এই যে এদেরকে যদি অপসারণ করতে হয় তাহলে কিন্তু রীতিমতো পার্লামেন্টের সুপারিশ দরকার। পার্লামেন্টের সুপারিশ ছাড়া কিন্তু তাদেরকে আর অপসারণ করা যায় না। সামরিক ক্ষমতা, আগের দিন আমি আলোচনা করেছি যে 53 2 নং ধারায় সেখানে বলা হয়েছে যে উইদাউট প্রিজুডিস to the generality of the foregoing provision, the supreme command of the defense force of the union shall be vested in the president and the exercise thereof shall be regulated by law। অর্থাৎ 53 নং ধারা অনুসারে ভারতের যে সেনাবাহিনী আছে, সেনাবাহিনীর সর্বাধিনায়ক হলেন ভারতের রাষ্ট্রপতি। ভারতের সেনাবাহিনীকে মূলত 3 ভাগে ভাগ করা হয়: স্থলবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী। এই যে বাহিনীগুলো আছে সেই বাহিনীর যারা প্রধান নিযুক্ত হবেন তাকে কিন্তু তাদেরকে রাষ্ট্রপতি নিযুক্ত করে থাকেন। তিনি যুদ্ধ ঘোষণা করেন। বিভিন্ন যে যুদ্ধ আমরা দেখেছি ভারতের, বিশেষ করে আন্তর্জাতিক ক্ষেত্রে যে যুদ্ধ পাকিস্তানের সাথে, চায়নার সাথে, পাকিস্তানের সাথে অলরেডি 2বার যুদ্ধ হয়ে গেছে, চায়নার সাথেও হয়ে গেছে, এখনো একটা বিশৃঙ্খল পরিস্থিতি দেখতে পাচ্ছি। তো এই ধরনের যদি কোনো রকম যুদ্ধ ঘোষণা করতে হয় তাহলে কিন্তু সেটা রাষ্ট্রপতি ঘোষণা করে থাকেন, অর্থাৎ সামরিক বিভাগের প্রধান হিসাবে তিনি এটা ঘোষণা করেন। তবে পার্লামেন্টের অনুমোদন ক্রমে এই ক্ষমতা তিনি ভোগ করেন। এছাড়াও তিনি জাতীয় প্রতিরক্ষা কমিটির প্রধান হিসাবে ভূমিকা পালন করেন। অর্থাৎ যদি কোনো রকমের বিপদ আসে, আমরা জরুরি অবস্থার কথা আলোচনা করব, তাছাড়াও জাতীয় যদি সুরক্ষা বা প্রতিরক্ষা যে কমিটি গঠন করা হয় তারও প্রধান হিসাবে রাষ্ট্রপতি আর ক্ষমতা ভোগ করেন। বোঝা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে, স্পষ্ট শোনা যাচ্ছে, অসুবিধা হচ্ছে? কূটনীতি সংক্রান্ত ক্ষমতা, ভারতের রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান হিসাবে তিনি বিভিন্ন দেশে আর কূটনীতিক প্রতিনিধিদের পাঠান বা প্রেরণ করেন এবং বিভিন্ন দেশের যারা কূটনীতিক প্রতিনিধি বা রাষ্ট্রদূত যারা আছেন তাদেরকে অ্যাকসেপ্ট করেন বা গ্রহণ করেন বা স্বাগত জানান রাষ্ট্রপতি। এছাড়াও বিভিন্ন যে আন্তর্জাতিক চুক্তিগুলো স্বাক্ষরিত হয় বা সন্ধি সম্পাদিত হয়, তো এই সমস্ত চুক্তি এবং সন্ধি রাষ্ট্রপতির নামে কিন্তু সম্পাদিত হয়। রাষ্ট্রপতির হস্তাক্ষরের দ্বারা সে সমস্ত চুক্তি বা সন্ধি ফাইনালাইজ হয়।
তবে এই সমস্ত চুক্তি সন্ধি পার্লামেন্ট বিশেষ করে মন্ত্রিসভা আলাপ আলোচনার মাধ্যমে স্থির করে, কিন্তু শেষ সিলমোহর সেটা কিন্তু রাষ্ট্রপতি দিয়ে থাকে। তত্ত্বাবধান সংক্রান্ত ক্ষমতা। তত্ত্বাবধান বলতে এই যে 240 নং ধারাগুলো তোমরা মনে রাখবে। পাওয়ার অফ প্রেসিডেন্ট টু মেক রেগুলেশনস ফর সার্টেন ইউনিয়ন টেরিটরিজ, ডাবল হয়ে গেছে। তো এখানে বলা হয়েছে যে ভারতবর্ষের যে কিছু কেন্দ্রশাসিত অঞ্চল আছে, সেই কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কে রাষ্ট্রপতি বিশেষ ক্ষমতা ভোগ করেন, কারণ সেখানে কোনো রাজ্য সরকার বলে কিছু নাই, রাষ্ট্রপতির হাতেই এই ক্ষমতা দেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন উপজাতি অধ্যুষিত অঞ্চল বা পাহাড়ি অঞ্চল বা এই ধরনের পিছিয়ে পড়া কিছু অনগ্রসর শ্রেণীর যে সমস্ত এলাকায় বসবাস করে, এই সমস্ত এলাকার জন্য রাষ্ট্রপতি কিন্তু বিশেষ ক্ষমতা বা দায়িত্ব ভোগ করেন। এসব ক্ষেত্রে পার্লামেন্টের সবসময় অনুমোদন প্রয়োজন হয় না। এছাড়াও অনগ্রসর শ্রেণী, বিশেষ করে যারা সিভিল কাস্ট, রাইট বা ওবিসি, এদের উন্নতির জন্য যদি কোনো অনুসন্ধান কমিশন গঠন করতে হয়, সেটা কিন্তু রাষ্ট্রপতি গঠন করে থাকেন। এবং বিভিন্ন অঙ্গরাজ্যের মধ্যে শাসন সংক্রান্ত বিষয়ে যদি সমন্বয়ের প্রয়োজন হয় বা সহযোগিতার প্রয়োজন হয়, ধরে নাও বিহারের সাথে বা পশ্চিমবঙ্গের বা উত্তরপ্রদেশের সাথে ছত্তিশগড়ের, তো এরকম বিভিন্ন রাজ্যের সাথে রাজ্যের সমন্বয়ের জন্য একটা আন্তঃরাজ্য পরিষদ গঠন করেন, সেটাও কিন্তু রাষ্ট্রপতি গঠন করে থাকেন। এবার আমরা আলোচনা করব আইন সংক্রান্ত ক্ষমতা। শাসন সংক্রান্ত ক্ষমতা আমরা দেখলাম, এবার আইন সংক্রান্ত ক্ষমতাগুলো হচ্ছে রাষ্ট্রপতি, সেগুলো হচ্ছে একে একে আলোচনা করছি। শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার, কোনো অসুবিধা হচ্ছে না। ঠিক। তো প্রথমেই আমরা আইন সংক্রান্ত ক্ষমতার ক্ষেত্রে আলোচনা করব যে আমাদের যে ভারতবর্ষের আইন সভা, যা হচ্ছে পার্লামেন্ট, ইংরেজিতে বলছি আমরা, বাংলায় বলছি সংসদ, সেই সংসদ কিন্তু গঠিত হয় কাদের কাদের নিয়ে বলো দেখি? লোকসভা, রাজ্যসভা আর রাষ্ট্রপতি। হ্যাঁ, একদম। আর সেটা ওই যে 79 নং ধারা, সেই 79 নং ধারায় বলেই দিয়েছে, দেয়ার শ্যাল বি এ পার্লামেন্ট ফর দ্য ইউনিয়ন হুইচ শ্যাল বি কনসিস্ট অফ দ্য প্রেসিডেন্ট হাউস টু বি নোন রেসপেক্টিভলি অ্যাজ দ্য কাউন্সিল অফ স্টেট অর হাউস অফ দ্য পিপল। অর্থাৎ কাউন্সিল অফ স্টেট মানে হচ্ছে রাজ্যসভা, হাউস অফ দ্য পিপল হচ্ছে লোকসভা। অর্থাৎ 79 নং ধারা অনুসারে পার্লামেন্টের গঠিত হচ্ছে লোকসভা, রাজ্যসভা ও রাষ্ট্রপতিকে নিয়ে। অর্থাৎ এই যে আইনসভা, পার্লামেন্ট, সেটা কিন্তু রাষ্ট্রপতিকে ছাড়া গঠিত হতে পারে না। যেহেতু রাষ্ট্রপতিকে ছাড়া গঠিত হতে পারে না, বা রাষ্ট্রপতি হচ্ছেন পার্লামেন্টের বা আইনসভার অবিচ্ছেদ্য অংশ, সেই অংশ হিসাবে, আইনসভার অংশ হিসাবে তার নিশ্চয়ই কিছু আইন সংক্রান্ত ক্ষমতা আছে। এগুলো কি? এগুলো প্রথমেই হচ্ছে যে অধিবেশন সংক্রান্ত ক্ষমতা। ভারতীয় সংবিধানের 85 নং ধারায় কি বলা হয়েছে? 85 নং ধারায় বলা হয়েছে, দ্য প্রেসিডেন্ট শ্যাল ফ্রম টাইম টু টাইম summon each house of parliament to meet at such time and place as he thinks fit, but 6 months shall not intervene between its last sitting in one session and the date appointed for its first sitting in the next session। অর্থাৎ এই 85 নং ধারায় বলা হয়েছে পার্লামেন্টের উভয় কক্ষের অধিবেশন আহ্বান করেন বা অধিবেশন বন্ধ রাখতে পারেন, স্থগিত রাখতে পারেন। আবার প্রয়োজনে তিনি লোকসভা ভেঙে দিতে পারেন। এরকম উদাহরণ আমি শেষে আলোচনা করব, জনকবার ভেঙেছেন। ভারতের পার্লামেন্টে যে দুটি অধিবেশন, আমরা জানি যে কয়টি অধিবেশন বসে সারা বছরে বলো দেখি? ভারতের পার্লামেন্টের যে অধিবেশনগুলো বসে, কটি বসে? দুটি স্যার। হ্যাঁ, দুটি বলো। বছর দুটি স্যার। আর কেউ?
কি দুটো বসে না তিনটে? হ্যাঁ দাদা, দুটো আছে। দুটো, মূলত দুটো বসে, একটা হচ্ছে উইন্টার সেশন আর একটা হচ্ছে মনসুন সেশন। হ্যাঁ, এই যে দুটো অধিবেশন, সেই দুটো অধিবেশনের মধ্যে অনেক সময় বিশেষ অধিবেশনও বসে, তো সেটা এখানে আলোচনার বিষয় নাই। তো এই দুটো অধিবেশনের মধ্যে 6 মাসের বেশি যাতে ব্যবধান না থাকে সেটা রাষ্ট্রপতি দেখবেন। এবার সংসদের কোন সদস্যের যোগ্যতার ব্যাপারে যদি প্রশ্ন ওঠে, বা কোন সদস্য তার যে যোগ্যতা, যে সমস্ত যোগ্যতা সংবিধানে নির্ধারিত আছে বয়সের ক্ষেত্রে বা তার কিছু বাণিজ্যের ক্ষেত্রে, সেই সমস্ত যদি কোনো সমস্যা থাকে তখন রাষ্ট্রপতি কি করবেন, সেটা নির্বাচন কমিশনের কাছে পাঠাবেন এবং নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে বা প্রতিবেদনের ভিত্তিতে বা বিচার বিবেচনার ভিত্তিতে রাষ্ট্রপতি তার প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এবার এই যে কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগেই যে লোকসভা ভেঙে দেওয়ার ঘটনা আমি বললাম, যে ক্ষমতায় দেওয়া হয়েছে, এরকম ঘটনা একবার ঘটেছে। বিশেষ করে আজ পর্যন্ত এই 5 বার এই ধরনের ঘটনা ঘটেছে। এই সালগুলো মনে রাখবে। 1970 ও 77 সালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আর পরামর্শক্রমে তৎকালীন যে রাষ্ট্রপতি ছিলেন, এছাড়াও চরণ সিং তার পরামর্শক্রমে 1979 সালে, এবং 1984 সালে রাজীব গান্ধীর পরামর্শক্রমে, এবং 2004 সালে অটল বিহারী বাজপেয়ীর পরামর্শক্রমে। আর রাষ্ট্রপতি কিন্তু লোকসভা ভেঙে দিয়েছিলেন। তো এরকম যে অধিবেশন সংক্রান্ত বা লোকসভা সংক্রান্ত যে ক্ষমতা, সেই ক্ষমতা রাষ্ট্রপতি ভোগ করে থাকেন। এবার আমরা আলোচনা করব ভাষণ দান। আমরা জানি যে রাষ্ট্রপতি যে প্রথম অধিবেশন হয় বা বিভিন্ন সময় সংসদে বা পার্লামেন্টে ভাষণ দিয়ে থাকেন, আর সেই ক্ষমতা 86(1) নং ধারায় সংবিধানে বলা হয়েছে, দ্য প্রেসিডেন্ট মে অ্যাড্রেস either House of Parliament or both House assembled together and for that purpose require the attendance of members। অর্থাৎ 86(1) নং ধারা অনুসারে রাষ্ট্রপতি পার্লামেন্টের যে কোনো কক্ষে বা কখনো কখনো দুটি কক্ষের যৌথ অধিবেশন ডেকে সেখানে ভাষণ প্রদান করেন। প্রত্যেক সাধারণ নির্বাচনের পর, অর্থাৎ প্রত্যেক লোকসভা নির্বাচন হয়ে যাওয়ার পরে যখন প্রথম পার্লামেন্টের অধিবেশন বসে, সেই অধিবেশনে কিন্তু উদ্বোধনী যে ভাষণ, সেই উদ্বোধনী ভাষণ কিন্তু রাষ্ট্রপতি দিয়ে থাকেন। এই ভাষণে তিনি কি বলেন? এই ভাষণে সরকারের যে গুরুত্বপূর্ণ নীতিগুলো, কোন নীতিতে সরকার পরিচালিত হবে, সরকার পরিচালনার সময় কোন কোন নীতিগুলি মাথায় রাখবে, এই ধরনের কিছু নিয়ম কানুন সংক্রান্ত বা নীতি সংক্রান্ত বিষয় সদনের সামনে, সবার সামনে রাষ্ট্রপতি ভাষণের মাধ্যমে তুলে ধরেন, যাতে করে আগামী দিনে এই সেশনটা সুস্থভাবে সুন্দরভাবে পরিচালিত হয়। যদিও আমাদের পার্লামেন্টে সেই ভাষণের পরবর্তীতে সঠিক রূপায়ণ আমরা দেখতে পাই না, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বিভিন্ন বিশৃঙ্খল পরিস্থিতি পার্লামেন্টে দেখা হয়। তবুও রাষ্ট্রপতির এটা কর্তব্য, তিনি এই ধরনের শৃঙ্খলা বজায় রাখার জন্য একটা সুন্দর সুস্থ স্বাভাবিক ভাষণ বা বার্তা এই উদ্বোধনী ভাষণে তিনি দিয়ে থাকেন। এবার পার্লামেন্টের উভয় কক্ষে যদি মতানৈক্য হয়, কোনো বিষয় নিয়ে হয়তো রাজ্যসভা একরকম বলছে, লোকসভা একরকম বলছে, এই ধরনের যদি কোনো রকমের মত পার্থক্য দেখা যায়, তাহলে রাষ্ট্রপতি কি করবেন? যৌথ অধিবেশন, যোগ্য হয়ে গেছে, রাষ্ট্রপতি যৌথ অধিবেশন আহ্বান করবেন এবং সেইখানে তার সমস্যা সমাধান করবেন। এছাড়াও অর্থ বিলের ক্ষেত্রে তিনি যৌথ অধিবেশন আহ্বান করতে পারেন। কোনো সমস্যা সৃষ্টি হলে বা অসুবিধা সৃষ্টি হলে রাষ্ট্রপতি এই যৌথ অধিবেশন আহ্বান করে সেই সমস্যার সমাধান করে থাকেন। নিয়োগ সংক্রান্ত ক্ষমতা, আমরা শাসন বিভাগের ক্ষেত্রেও সেখানে দেখেছিলাম নিয়োগ সংক্রান্ত ক্ষমতা। এখানেও আমরা দেখব যে রাষ্ট্রপতি বিশেষ ক্ষমতা বলে লোকসভা এবং রাজ্যসভায় কিছু ব্যক্তিকে নিয়োগ করে থাকেন। এখানে তিনি রাজ্যসভায় আর 12 জন সদস্যকে নিয়োগ করেন। তো 12 জন সদস্যকে কাদেরকে করবেন? যাকে তাকে তো করবেন না। তিনি দেখবেন যে সাহিত্য, বিজ্ঞান, শিল্পকলা, সমাজসেবা, এই যে 4টা সেক্টর, 4টা ক্ষেত্র, এই ক্ষেত্রগুলো আমি হাইলাইট করেছি এই কারণে এগুলো খুব গুরুত্বপূর্ণ।
এর আগে একটা প্রশ্ন এসেছিল যে কোন কোন ক্ষেত্র থেকে এদেরকে নিযুক্ত করা হয়। তো এই 4টা ক্ষেত্রে যারা বিশেষ আর খ্যাতি অর্জন করেছেন বা বিশেষ ব্যক্তিত্ব অর্জন করেছেন, তাদের মধ্যে থেকে 12 জন সদস্যকে রাষ্ট্রপতি রাজ্যসভায় আর মনোনীত করতে পারেন। এছাড়াও তিনি যদি দেখেন যে আইনসভার নিম্নকক্ষ লোকসভাতে ইঙ্গো ভারতীয় বা অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ভুক্ত ব্যক্তিদের মধ্যে যদি কোনো প্রতিনিধি না থাকে, তাহলে তিনি 2 জন ব্যক্তিকে সেই পার্লামেন্টে পাঠাতে পারেন। আচ্ছা, পশ্চিমবঙ্গ থেকে একজন অ্যাংলো ইন্ডিয়ান আছেন, কি তার নাম বলতে পারবে? তোমরা জানো কেউ? হ্যালো, শুনতে পাচ্ছ? আবার বলেন স্যার প্রশ্নটা কি বলে? বলছি যে পশ্চিমবঙ্গ থেকে একজন অ্যাংলো ইন্ডিয়ানকে রাষ্ট্রপতি নিয়োগ করেছেন, কে সে? ডেরেক ওব্রায়েন কি? তাই? আরো কেউ? হ্যাঁ হ্যাঁ স্যার, ওটাই আমি গেস করছি, ওটাই হয় নাকি, ওরকমই শুনেছিলাম একবার। নামটা মনে পড়ছিল না, কিন্তু শুনেছিলাম। তিনি কি মনোনীত প্রার্থী না নির্বাচিত? ডেরেক ওব্রায়েন নির্বাচিত মনে হয় টিএমসি নাকি, জানি না সঠিক। তাহলে কে হবে? ওটাই তো। বাকিরা বলো। বিজেপির আছে তো, টিএমসির লোককে কেন বিজেপি জয়েন করাবে? হ্যাঁ তাই তো। হ্যাঁ, বিজেপি সরকার আছে, বিজেপি করে। হ্যাঁ, কে সেটা? টিএমসি জানা নাই, মনে আসছে না। বলো। জর্জ বেকার বলে একজন আছে না? জানা নাই না? এটা জেনে নেবে, হ্যাঁ, এটা একটু ইম্পর্টেন্ট। জর্জ বেকার, হ্যাঁ, তাকে কিন্তু অ্যাংলো ইন্ডিয়ানের প্রতিনিধি হিসাবে যুক্ত করা হয়েছে। এরপরে আইন সংক্রান্ত যে মূল বিষয়, বিল পাস। আমরা আইনসভা বা পার্লামেন্টে বিল পাসের মাধ্যমে সে সমস্ত আইন তৈরি হয়। তো সেই বিল পাস সংক্রান্ত বিষয়ে রাষ্ট্রপতি কিছু ক্ষমতা ভোগ করেন। রাষ্ট্রপতির সই ছাড়া বা রাষ্ট্রপতির অনুমতি ছাড়া কোনো বিল কিন্তু ফাইনালাইজ হয় না বা বাস্তবে রূপায়িত হয় না। ভারতীয় সংবিধানের 111 নং ধারায় বলা হয়েছে, when a bill has been passed by the House of Parliament, it shall be present to the President, and the President shall declare either that he assent to the bill or that he withhold assent therefrom. অর্থাৎ 111 নং ধারায় বলা হয়েছে যে কোনো বিল পার্লামেন্টের উভয় কক্ষে, রাজ্যসভা এবং লোকসভায় পাস হয়ে যাওয়ার পর সেটা রাষ্ট্রপতির কাছে হস্তাক্ষরের জন্য বা স্বাক্ষরের জন্য পাঠানো হয়। এবার রাষ্ট্রপতি তাতে সম্মতি দিয়ে বিলটাকে আইনে পরিণত করতে পারেন, আবার এটা সম্মতি না দিয়ে বিলটাকে আবার পুনর্বিবেচনার জন্য, তার যদি মনে হয় যে বিলটার মধ্যে কোনো সমস্যা আছে বা কোনো খারাপ দিক আছে, তাহলে তিনি সেটা পুনর্বিবেচনার জন্য পুনরায় আইনসভার কাছে সেটা পাঠাতে পারেন। তবে অর্থ বিল সংক্রান্ত কোনো বিল বা সেই বিলটা যদি দ্বিতীয়বার পার্লামেন্ট থেকে গৃহীত হয়, তাহলে কিন্তু রাষ্ট্রপতি তাতে স্বাক্ষর করতে বাধ্য থাকেন, তার কোনো আর সেখানে পরামর্শ থাকবে না। এছাড়াও কতগুলি বিল আছে যে বিলগুলি আর রাষ্ট্রপতির সম্মতি ছাড়াই পার্লামেন্ট পেশ করা যায়, বা কিছু কিছু বিল আছে যেগুলো রাষ্ট্রপতির পূর্ব সম্মতি লাগে। আগেই যেটা পরে স্বাক্ষরের কথা বলছি আমরা, কিছু কিছু বিলের ক্ষেত্রে রাষ্ট্রপতির কাছে আগে সম্মতি নেওয়া হয় যে এই বিলটি উত্থাপন করা যাবে কি যাবে না, সে সমস্ত বিষয়ে আর
রাষ্ট্রপতির কাছে আগে থেকেই সম্মতি নিতে হয়। সে বিলগুলো একটু মনে রাখতে হবে, এগুলো একটু আলাদাভাবে আসে পরীক্ষায়। যেমন হচ্ছে অর্থ বিল পেশ করার পরে পেশ করার আগে রাষ্ট্রপতির কাছে অনুমতি নিতে হয়। ভারতের যে সঞ্চিত তহবিল আছে সেখান থেকে যদি কোনো অর্থ ব্যয় করতে হয়, এটাও অর্থ সংক্রান্তই বিল, তাহলে বা নতুন রাজ্য গঠন বা অঙ্গরাজ্যের নাম ও সীমানা পরিবর্তন, এই সমস্ত বিষয়ে পার্লামেন্টে যখন বিল উত্থাপন করতে হয় সেই উত্থাপনের আগেই কিন্তু রাষ্ট্রপতির কাছে অনুমতি নিতে হয়। বোঝা যাচ্ছে কোনো সমস্যা? না, সমস্যা নেই। হ্যাঁ, ভারতীয় সংবিধানের 201 নং ধারায় সেখানে কি বলা হয়েছে, when a bill is reserved by a governor for the consideration of the president shall declare either that he assent to the bill or that he withhold assent thereupon। অর্থাৎ 201 নং ধারাতে রাজ্যের যে আইনসভা দ্বারা আইনগুলো পাস হয়, তো সেখানে রাজ্যপাল সম্মতি দিলে তারপরে সেটা আইনে পরিণত হয়। কিন্তু রাজ্যপাল যদি মনে করে যে এই বিলটি রাষ্ট্রপতির কাছে পাঠানো দরকার বা রাষ্ট্রপতির বিবেচনার দরকার, তাহলে কিন্তু রাষ্ট্রপতির কাছে রাজ্যপাল এই বিলটি পাঠিয়ে থাকেন। রাষ্ট্রপতি এই বিলে স্বাক্ষর দিতেও পারেন, না দিতে পারেন, আমি পরে বিষয়টা আসছি, সেখানে ভেটো বিষয় আসবে। ব্যক্তিগত সম্পত্তি অধিগ্রহণ ও হাইকোর্টের ক্ষমতা সম্পর্কিত বিল রাষ্ট্রপতির কাছে পাঠানো রাজ্যপালের পক্ষে বাধ্যতামূলক। কোন রাজ্যের যে আইন সংক্রান্ত যে বিষয়গুলো আছে, বিশেষ করে সম্পত্তি অধিগ্রহণ বা হাইকোর্টের ক্ষমতা সম্পর্কিত যদি কোনো বিল রাজ্য সরকার পাশ করতে চায়, তাহলে সেই বিলটি রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে পাঠাতে বাধ্য থাকেন। রাষ্ট্রপতির সম্মতি দিলে তবেই এগুলি আইনে পরিণত হয়। এবার রাষ্ট্রপতি এগুলো সম্মতি দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, আবার পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠাবেন। কিন্তু দ্বিতীয়বারে পাশ হওয়ার পর রাষ্ট্রপতির সম্মতি না জানালে বিলটি বাতিল হয়ে যায়। আমরা লোকসভা রাজ্যসভার ক্ষেত্রে কি দেখেছি, কেন্দ্রীয় আইনসভার ক্ষেত্রে, যে দ্বিতীয়বার যখন বিলটি আর উঠে আসে তখন কিন্তু রাষ্ট্রপতি সেখানে স্বাক্ষর দিতে বা সম্মতি দিতে বাধ্য থাকে। কিন্তু রাজ্য আইনসভার ক্ষেত্রে বিলটি যখন উঠে আসে, বিলটি যদি দ্বিতীয়বার রাষ্ট্রপতি সম্মতি না দেয় তাহলে কিন্তু এটা বাতিল হয়ে যায়, রাজ্যসভা সেটাকে আর পাস করাতে পারে না। আর বিল বাতিল করে দেওয়ার এই ক্ষমতাকে বলা হচ্ছে ভেটো ক্ষমতা। রাষ্ট্রপতি কিছু ভেটো ক্ষমতা প্রয়োগ করে। স্যার আরেকটা আছে স্যার, পকেট ভেটো বলছে আরেকটা। হ্যাঁ, আমি বিষয়গুলো আসছি, হ্যাঁ আসছি। এখন তো কেবল ভেটো ক্ষমতা বললাম, এরপরে স্লাইডে পুরো দেখো আলোচনা আছে। হ্যাঁ, তো রাষ্ট্রপতির যে ভেটো ক্ষমতা, আমরা ভারতবর্ষের ক্ষেত্রে 3 ধরনের ভেটো ক্ষমতা দেখতে পাই। এক হচ্ছে পূর্ণাঙ্গ ভেটো, দ্বিতীয় হচ্ছে স্থগিতকারী ভেটো, আর তৃতীয় হচ্ছে পকেট ভেটো। তুমি এটা বলছো, তো এগুলো আমি একটা একটা করে আলোচনা করছি। হ্যাঁ, সংবিধান বিশারদ দুর্গা দাস বাসু, ডিটি বাসু, তার ইন্ট্রোডাকশন টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এই বইটা একবার পড়বে সবাই। ইংলিশ ভার্সনের বইটা খুব সহজেই সহজ ভাষাতে লেখা আছে, আমি তো পড়েছি পুরো বইটা। তো সেইখানে তিনি বলেছেন, দ্য ভেটো পাওয়ার অফ দ্য ইন্ডিয়ান প্রেসিডেন্ট ইজ এ কম্বিনেশন অফ দ্য অ্যাবসলিউট, মানে হচ্ছে পূর্ণাঙ্গ, সাসপেন্সিভ স্থগিতকারী, এন্ড পকেট ভেটো। এই 3 ধরনের ভেটো দুর্গা দাস বাসু আর তিনিও আর বলেছেন। এগুলো আমি একে একে আলোচনা করি। প্রথমে আলোচনা করব পূর্ণাঙ্গ ভেটো। পূর্ণাঙ্গ ভেটো বলতে কি বুঝি? অর্থ বিল ও সংবিধান সংশোধনী বিল ছাড়া যেগুলো বিল উত্থাপনের জন্য রাষ্ট্রপতির কাছে আগেই অনুমতি চাওয়া হয়, বিল সম্মতি প্রয়োজন হয়, রাষ্ট্রপতির সম্মতি না জানালে বিলটি বাতিল হয়ে যায়। মানে এই দুটো বিল ছাড়া অন্য কোনো বিল, রাষ্ট্রপতি এই ক্ষমতাকে বলা হচ্ছে পূর্ণাঙ্গ ভেটো ক্ষমতা। কতগুলি ক্ষেত্রে রাষ্ট্রপতি এই ক্ষমতা প্রয়োগ করতে পারেন? সংসদ কোনো বেসরকারি বিল পাস হলে সংসদে রাষ্ট্রপতি মন্ত্রিসভার পরামর্শক্রমে সেই বিলের ক্ষেত্রে এই ক্ষমতা প্রয়োগ করেন, কোনো বেসরকারি বিল পাস হলো। আবার সংসদে যদি কোনো সরকারি বিল পাস হয় তাহলে মন্ত্রিসভা ক্ষমতাচ্যুত হলে, বা ধরে নাও সরকারি বিল পাস হলো তারপরে মন্ত্রিসভা ভেঙে গেল,
বা লোকসভা ভেঙে গেল, তারপরে আবার নতুন একটা মন্ত্রিসভা গঠন হলো বা নতুন করে লোকসভা গঠন হলো, তাহলে সেটা যদি সরকারি বিলও হয়, তাহলে কিন্তু রাষ্ট্রপতি নতুন যে মন্ত্রিসভা গঠন হচ্ছে তার পরামর্শক্রমে সেই বিলের ক্ষেত্রে এই পূর্ণাঙ্গ ভেটো অর্থাৎ বিলটাকে পুরোপুরি বাতিল করে দেয়। আবার রাষ্ট্রপতির সম্মতির জন্য সংরক্ষিত কোন রাজ্য বিলের ক্ষেত্রেও রাষ্ট্রপতির মন্ত্রিসভার পরামর্শক্রমে সেই ক্ষমতা প্রয়োগ করে থাকে এবং সংশ্লিষ্ট রাজ্যের বিলটাকে বাতিল করে দেয়। এবার আমরা আলোচনা করব স্থগিতকারী ভেটো, অর্থাৎ সংসদের উভয় কক্ষে কোনো বিল যদি পাশ হয়ে যায়, রাষ্ট্রপতির সম্মতির জন্য পাঠালে রাষ্ট্রপতি সেই তাদের সম্মতি না দিয়ে পুনর্বিবেচনার জন্য পাঠাতে পারে। অর্থাৎ রাষ্ট্রপতি যখন পুনর্বিবেচনার জন্য পাঠাবে, তখন তো বিলটি কিছুদিন আটকে থাকবে, সেটা আবার ফেরত যাবে রাজ্যসভা লোকসভাতে, বিবেচনা হবে, আবার ফিরে আসবে। এই যে কিছুদিন যে আটকিয়ে রাখা, কিছুদিনের জন্য থামিয়ে রাখা, রাষ্ট্রপতি এই ক্ষমতাটাকে বলা হচ্ছে স্থগিতকারী ভেটো। যদিও বিলটি পুনরায় যদি পাশ হয়ে আসে, তাহলে রাষ্ট্রপতি সেখানে সম্মতি দিতে বাধ্য থাকেন এবং ভেটোর মাধ্যমে রাষ্ট্রপতি বিলটির সময়ের জন্য স্থগিত রাখেন, বাতিল করতে পারেন না। এবার আসছে পকেট ভেটো, তুমি যেটা বলছিলে। পার্লামেন্টের উভয় কক্ষে কোনো বিল পাস হওয়ার পর, স্পেলিংগুলো ভুলে যাচ্ছে, রাষ্ট্রপতির সম্মতির জন্য পাঠানো হয়। এবার রাষ্ট্রপতি সেই বিলে সম্মতি না দিয়ে রেখে দিল নিজের কাছে, কারণ ভারতের সংবিধানে কোথাও বলা নাই যে রাষ্ট্রপতিকে কতদিনের মধ্যে সম্মতি প্রদান করতে হবে, 2 মাস, 4 মাস, 6 মাস, এরকম কিছু বলা হয়নি। তো সেজন্য সে সম্মতি না দিয়ে বা সংসদে ফেরত না পাঠিয়ে সেটাকে অনির্দিষ্ট কালের জন্য ঝুলিয়ে রাখেন, অর্থাৎ রাষ্ট্রপতি নিজের পকেটে বা টেবিলে বিষয়টাকে রেখে দেয়, সেটা আবার ফেরতও পাঠায় না, সইও করে না। তো এই ধরনের যে ক্ষমতা, তাকে বলা হচ্ছে পকেট ভেটো। ক্ষমতাসীন মন্ত্রিসভা দুর্বল বা অস্থায়ী প্রকৃতির যদি হয়, তাহলে রাষ্ট্রপতি এই ক্ষমতা ভোগ করে থাকে। অনেক সময় আমরা ভারতের পার্লামেন্টের যে হ্যাং পার্লামেন্ট বা দুর্বল প্রকৃতি বা জোট সরকারের প্রতিনিধি যখন থাকে প্রধানমন্ত্রী হিসাবে, তখন এই ধরনের একটা সম্ভাবনা আমরা ভারতে দেখতে পাই। তো যাই হোক, এ ছিল রাষ্ট্রপতির ভেটো সংক্রান্ত ক্ষমতা। আচ্ছা, এই ব্যাপারে তোমাদের কোনো প্রশ্ন আছে কি? শুনতে পাচ্ছ? হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার বলছি যে এখানে একটা আপনি বললেন যে সরকারি বিল আর বেসরকারি বিল, তো পার্লামেন্টে আবার বেসরকারি বিল আবার কোনটা স্যার? মানে বেসরকারি বিল আবার পার্লামেন্টে উত্থাপন হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি কোনো সংসদ ব্যক্তিগতভাবে, হ্যাঁ মিট করে দাও, ব্যক্তিগতভাবে কোনো বিল উত্থাপন করেন, সরকারি বিল মানে সরকার যে বিলটাকে নিয়ে আসে, অর্থাৎ ক্ষমতাসীন দল বা মন্ত্রীদের মধ্যে থেকে যদি কেউ নিয়ে আসে, তাহলে সেটা হচ্ছে সরকারি বিল। আর কোন সংসদ যদি ব্যক্তিগতভাবে কোন বিল নিয়ে আসে, তাহলে সেটা সরকারি বিল নয়। হ্যাঁ, বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আর কিছু প্রশ্ন কারো? আচ্ছা, এবার আইন সংক্রান্ত আরেকটি ক্ষমতা হচ্ছে অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা। ভারতীয় সংবিধানে 123 নং ধারায় বলা হয়েছে, পাওয়ার অফ প্রেসিডেন্ট টু প্রমুলগেট অর্ডিন্যান্স ডিউরিং রিসেস অফ পার্লামেন্ট। অর্থাৎ 123 নং ধারা অনুসারে পার্লামেন্টের অধিবেশন যদি বন্ধ থাকে বা অধিবেশন স্থগিত থাকে, তাহলে পার্লামেন্টের এখতিয়ারভুক্ত বিষয়, যে কোনো পার্লামেন্ট যে সমস্ত বিষয়ে আইন প্রণয়ন করার ক্ষমতা আছে, সেই সমস্ত বিষয়ের মধ্যে যে কোনো বিষয়ে রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারে। এই স্লাইডটা একটু গুরুত্বপূর্ণ, মনে রাখবে। পার্লামেন্ট তবে এই যে অর্ডিন্যান্স জারি করলো, সেই অর্ডিন্যান্স পার্লামেন্ট শুরু হওয়ার 6 সপ্তাহের মধ্যে, এই যে দিনগুলো মনে রাখবে, এগুলো পরীক্ষাতে আসে, পার্লামেন্ট কর্তৃক সেটাকে পাস করতে হবে। পার্লামেন্ট ইচ্ছা করলে সেই অর্ডিন্যান্স বাতিল করে দিতে পারে, আবার যদি মনে করে যে না অর্ডিন্যান্সটা যুক্ত আছে, তাহলে সেটাকে কন্টিনিউ বিলে পরিণত করতে পারে। 1981 সালে 28 ডিসেম্বর জাতীয় নিরাপত্তা আইনের বৈধতা সম্পর্কিত মামলায় সুপ্রিম কোর্ট এই রায় দিয়ে বলেন যে রাষ্ট্রপতির এই ক্ষমতা হলো আইন সংক্রান্ত ক্ষমতা, এটা কিন্তু কোনো প্রশাসনিক ক্ষমতা নয়। আমরা প্রশাসনিক প্রধান বলছি তাকে, কিন্তু এই যে ক্ষমতাটা
অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা, এটা হচ্ছে আইন সংক্রান্ত ক্ষমতা। রাষ্ট্রপতির এই ধরনের অর্ডিন্যান্স জারির ক্ষমতাকে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন এর মতো অধিকাংশ দেশে দেখতে পাই। এ ধরনের ঘটনা অনেক সময় করতে হয়, কারণ যখন পার্লামেন্টের অধিবেশন বন্ধ থাকে, এমার্জেন্সি কারণে কোনো একটা বিষয় হয়, তাহলে কিন্তু এই ধরনের অর্ডিন্যান্স জারি করতে হয়। প্রতিবেদন সংক্রান্ত ক্ষমতা, ভারতের যে আর্থিক বাজেট বা অতিরিক্ত বাজেট বা অর্থ কমিশন যে গঠন করা হয় তার কিছু সুপারিশ থাকলে, বা পাবলিক সার্ভিস কমিশনের যদি কোনো প্রতিবেদন থাকে, বা কম্পট্রোলার ও অডিটর জেনারেলের যদি কোনো প্রতিবেদন থাকে, বা তপশিলি জাতি উপজাতিদের জন্য নিযুক্ত বিশেষ কর্মচারীর প্রতিবেদন, তো এই ধরনের যে প্রতিবেদনগুলো সেগুলো কিন্তু রাষ্ট্রপতির নির্দেশ ক্রমেই পার্লামেন্টে পেশ করা হয়। বাজেট, যে ভারতবর্ষের পার্লামেন্টে যে বাজেট অধিবেশন হয়, সে বাজেট অধিবেশনে বাজেট যখন পেশ করা হয় তখন কিন্তু রাষ্ট্রপতির প্রতিনিধি হিসাবে অর্থমন্ত্রী আর সে বাজেট পেশ করেন। এবার আমরা আলোচনা করব পরবর্তী ক্ষমতা, অর্থ সংক্রান্ত ক্ষমতা। ভারতের রাষ্ট্রপতি অর্থ সংক্রান্ত কিছু ক্ষমতা ভোগ করেন। 112(1) ধারায় বলা হয়েছে, দ্য প্রেসিডেন্ট শ্যাল in respect of every financial year cause to be laid before both the House of Parliament a statement of the estimate receipt and expenditure of the government of India for that year, in this part referred to as the annual financial statement। অর্থাৎ 112(1) ধারায় প্রত্যেক বছরে যে আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার মার্চ টু, তাই তো, মার্চ থেকে শুরু হয় না এপ্রিল টু মার্চ, সরি মার্চ থেকে আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার হয়, এপ্রিল টু মার্চ। তো এই যে ইয়ারের শুরুতে যে বাজেট অধিবেশন হয়, সেই বা বাজেটের সংক্রান্ত যে বিষয়, সে সমস্ত বিষয় রাষ্ট্রপতি আর অর্থমন্ত্রীর মাধ্যমে পার্লামেন্টে পেশ করে থাকেন। সারা বছরে কি আয় ব্যয়, সে আয় ব্যয়ের হিসাব রাষ্ট্রপতি করেন। এছাড়াও 115 ধারায় বলা হয়েছে, সাপ্লিমেন্টারি অ্যাডিশনাল অর এক্সেস গ্র্যান্ট, অর্থাৎ এই সম্বন্ধে সেখানে আলোচনা করা হয়েছে। কি বলা হয়েছে, যে অনুপূর্বক বাজেট তিনি পার্লামেন্টে পেশ করতে পারেন, বা আকস্মিক ব্যয়ের জন্য ভারতের যে আকস্মিক তহবিল বা ইমার্জেন্সি যে ফান্ড আছে, সে ফান্ড থেকে টাকা খরচ করা বা অর্থ খরচ করার ব্যাপারে রাষ্ট্রপতির হাতে ক্ষমতা দেওয়া হয়েছে। পার্লামেন্টের অনুমোদন সাপেক্ষ রাষ্ট্রপতি সেই অর্থ কিন্তু মঞ্জুর করতে পারে বা ব্যয় করতে পারে। এছাড়াও কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে আদায়কৃত রাজস্ব বন্টনের জন্য যে অর্থ কমিশন গঠন করে তার সুপারিশ পার্লামেন্টে আর পেশ করা হয়। রাষ্ট্রপতি অনুমতি ছাড়া ব্যয় মঞ্জুরির দাবি বা অর্থ বিল পার্লামেন্টে পেশ করা হয় না, কারণ আমি আগেই বললাম তিনি কম্পট্রোলার অডিটর জেনারেল এই প্রতিবেদন পার্লামেন্টে পেশ করেন। তো এ ছিল রাষ্ট্রপতির অর্থ সংক্রান্ত ক্ষমতা। শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, এবার হচ্ছে আমরা আলোচনা করব বিচার সংক্রান্ত ক্ষমতা। যদিও আমাদের ভারতবর্ষের বিচার ব্যবস্থার সর্বোচ্চ স্থানে অবস্থান করে সুপ্রিম কোর্ট, রাজ্যের সর্বোচ্চ স্থানে অবস্থান করে হাইকোর্ট, তো তাছাড়াও বিচার সংক্রান্ত কিছু ক্ষমতা রাষ্ট্রপতির হাতে দেওয়া হয়েছে, যেহেতু তিনি হচ্ছেন দেশের প্রধান, রাষ্ট্রের প্রধান। কি কি তিনি এই যে বিচার বিভাগের দুটো মাথা, রাজ্যে হচ্ছে হাইকোর্ট, সেন্ট্রালে বা কেন্দ্রে বা ভারতবর্ষ হচ্ছে সুপ্রিম কোর্ট, তাদের যে বিচারপতি, সে প্রধান বিচারপতি বা অন্যান্য বিচারপতি, সে বিচারপতিদের রাষ্ট্রপতি নিযুক্ত করেন এবং সেটা পার্লামেন্টের সুপারিশ ক্রমেই করেন। সংবিধানের 72 ধারায় বলা হয়েছে, পাওয়ার অফ প্রেসিডেন্ট টু গ্রান্ট পার্ডন অ্যান্ড দ্য সাসপেন্ড, রিমিট অ্যান্ড কমিউট সেন্টেন্স ইন সার্টেন কেস। অর্থাৎ 72 ধারাটা মনে রাখবে, এটা আসে পরীক্ষায়। 72 ধারা অনুসারে রাষ্ট্রপতি ফৌজদারি মামলায় দণ্ডিত ব্যক্তিদের দণ্ডাদেশ স্থগিত রাখতে পারেন, হ্রাস করতে পারেন, আবার দণ্ডিত ব্যক্তির ক্ষমা করতে পারেন।
এছাড়াও কোনো ব্যক্তিকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, সেন্টেন্স টু ডেথ দেওয়া হয়, তাহলে তিনি সেই মৃত্যুদণ্ড রদ করে অন্য কোনো দণ্ড তিনি দিতে পারেন। 1961 সালে নানাবতী বরার মুম্বাই রাজ্য মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়ে বলেন যে কোনো ফৌজদারি মামলা বিচারাধীন থাকাকালীন সময়ে রাষ্ট্রপতি বা রাজ্যপাল এই দণ্ড হ্রাস করা বা দণ্ড কার্যকর করা স্থগিত রাখার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। অর্থাৎ যদি কোনো বিচারাধীন অবস্থায় থাকে, এখনো ফাইনাল ডিসিশন হয়নি, সে ব্যাপারে কিন্তু রাষ্ট্রপতি বা রাজ্যপাল এই ক্ষমতা ভোগ করতে পারবে না। তবে রাষ্ট্রপতির যে ক্ষমতা, এই যে ক্ষমতা ক্ষমা প্রদর্শন করা বা দণ্ড হ্রাস করা বা মৃত্যুদণ্ড রদ করে দেওয়া, এই ক্ষমতা কিন্তু আদালতের এখতিয়ার বহির্ভূত। আদালত এটাকে আবার পুনর্বিবেচনা করতে পারে না, কারণ সেখানে রাষ্ট্রপতির সম্মান জড়িত আছে। এবার আমরা আলোচনা করব জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা। যদিও শোনা যাচ্ছে? হ্যাঁ বলো। বলছি যে মানে রাষ্ট্রপতি যে মানে ওই দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে যে মানে মৃত্যুদণ্ড প্রাপ্ত ব্যক্তিকে যে মানে ক্ষমা প্রদর্শন করতে পারে, তো এখন কি রাজ্যপালের উপর ক্ষমতা দেওয়া হয়েছে? মানে এটা শুনেছি আমি একটু, মানে আগে ছিল না, বর্তমানে না না না, বাকিরা বলো, কারো বিষয়ে যদি মত থাকে। হ্যাঁ স্যার, আছে তো। 161 নং ধারায় বলা হয়েছে যে রাজ্যপাল ওটা পারে, মানে মৃত্যুদণ্ড প্রাপ্ত ব্যক্তিকে ক্ষমা করতে পারে না, বাট মানে ক্ষমতাটা হ্রাস করতে পারে, মানে শাস্তিটাকে। সেটা আগেই ছিল যে মানে ক্ষমা প্রদর্শন করতে পারে, কিন্তু মৃত্যুদণ্ড ব্যক্তিকে ক্ষমা করতে পারে না, কিন্তু এখন সেটা নাকি দেওয়া হয়েছে ক্ষমতা। আমি এটাই শুনতে চাইছি, মানে বলতে চাইছি। না, এরকম ঘটনা আমার চোখে পড়েনি এখনো। আচ্ছা, আমরা যখন রাজ্যপাল আলোচনা করবো তখন এটা ক্লিয়ার হয়ে যাবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক ঠিক। এবার জরুরি অবস্থা সংক্রান্ত একটু আলোচনা করি। যদিও জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত রাষ্ট্রপতি ক্ষমতা নিয়ে আমি একটা আলাদা ক্লাস নিব। এখান থেকে প্রচুর প্রশ্ন আছে, অনেকগুলো ধারা এখানে আছে। তো যাই হোক, এই যে জরুরি অবস্থা সম্পর্কিত যে বিধি ব্যবস্থা, সেটা কিন্তু আমাদের ভারত শাসন আইন 1935 সালে যে ভারত শাসন আইন, ইংরেজ শাসন থাকাকালীন, সেখানে এই ধরনের ব্যবস্থা ছিল। সেখানে 102 নং ধারা সেই আইনের বা 45 নং ধারা বা 93 নং ধারা, সেখানে কিছু কথা এখানে বলা হয়েছিল। 102 নং ধারা অনুসারে গভর্নর জেনারেল বহিরাক্রমণ বা আভ্যন্তরীণ গোলযোগের জন্য ভারতের নিরাপত্তা বিপন্ন হয়েছে হলে আর রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারে গভর্নর জেনারেল। 45 নং ধারা অনুসারে কেন্দ্রশাসিত অঞ্চলে অচল অবস্থার কারণে জরুরি অবস্থা জারি করা যায়, সেটা গভর্নর করেন। আবার 93 ধারা অনুসারে প্রাদেশিক গভর্নররা জরুরি অবস্থা ঘোষণা করতেন। বর্তমানে আমরা দেখবো যে 3 ধরনের জরুরি অবস্থা, যেটা পুরোপুরি এই 1935 সালে ভারত শাসন আইন থেকে নেওয়া হয়েছে। তবে জরুরি অবস্থা বলতে কি বুঝাই বা কোনটাকে আমরা জরুরি অবস্থা বা এমার্জেন্সি অবস্থা বা পরিবেশ বুঝবো, সে ব্যাপারে কিন্তু সংবিধানে কোনো স্পষ্টভাবে বলা হয়নি। ভারতের সংবিধানের 366 18 নং ধারায়, 366-তে অনেকগুলো উপধারা আছে, তো সেখানে 18 নং ধারায় বলা হয়েছে, প্রোক্লেমেশন অফ এমার্জেন্সি মিনস এ প্রোক্লেমেশন ইস্যুড আন্ডার দ্য আর্টিকেল 1 অফ ক্লজ 352। অর্থাৎ 352 ধারাতে 1 নম্বর ক্লজে যে বিষয়টা বলা হয়েছে সেটাই এমার্জেন্সি। সেখানেও কিন্তু স্পষ্টভাবে কিছু বলা হয়নি। এছাড়াও আর্থিক জরুরি অবস্থা ঘোষণা বলতে এই 252 নং ধারায় এইটাকে বলা হচ্ছে, সরি আর্থিক নয়, জরুরি অবস্থা ঘোষণা বলতে, সেখানে কিন্তু স্পষ্টভাবে কিছু বলা হয়নি, কিন্তু এই 352 নং ধারা অনুসারে যা বলা হয়েছে সেটাই এমার্জেন্সি। তো ভারতের কয় ধরনের এমার্জেন্সি ঘোষণা করতে পারে রাষ্ট্রপতি? তো ভারতীয় সংবিধানের 52 থেকে 60 নং ধারা, আমি এই ধারাগুলো একে একে এর পরের দিন আলোচনা করব। 52 থেকে বলা হয়েছে 53, 54, 55 কি কি বলা হয়েছে 60 পর্যন্ত, সেগুলো আলোচনা করব। তো এইখানে মূলত 3 ধরনের জরুরি অবস্থার কথা বলা হয়েছে, যেটা আমরা 1935 সালে ভারত শাসন আইনেও দেখতে পেলাম। প্রথম হচ্ছে 52 নং ধারা অনুসারে জাতীয় জরুরি অবস্থা, 56 নং ধারা অনুসারে এর সাথে 65 নং ধারা যুক্ত হবে, রাজ্যের শাসনতান্ত্রিক অচল অবস্থা, এবং আর্থিক জরুরি অবস্থা 360 নং ধারা অনুসারে রাষ্ট্রপতি জারি করে থাকে। এই সমস্ত জরুরি অবস্থা কিন্তু পার্লামেন্টের অনুমোদন ক্রমেই তিনি জারি করে থাকেন। এছাড়াও রাষ্ট্রপতির এই ধরনের যে অন্যান্য ক্ষমতাগুলো দেখলাম আমরা,
শাসন সংক্রান্ত ক্ষমতা, আইন সংক্রান্ত ক্ষমতা, বিচার সংক্রান্ত ক্ষমতা বা অর্থ সংক্রান্ত ক্ষমতা, জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা। এছাড়াও রাষ্ট্রপতি আরো কিছু অন্যান্য ক্ষমতা ভোগ করে। কিছু কিছু ক্ষমতা তার মধ্যেও আছে, যেমন ইউনিয়ন পাবলিক সার্ভিসের কমিশনের সদস্য সংখ্যা কত হবে, বা তাদের কার্যকালের মেয়াদ কি হবে, বা তাদের চাকরি সম্পর্কিত নিয়ম কানুন কি থাকবে। এছাড়াও সুপ্রিম কোর্টের আদেশ বলবৎ করার ব্যাপারে প্রয়োজনীয় নিয়ম কানুন কি হবে, এই সমস্ত ব্যাপারে রাষ্ট্রপতি আর বিশেষ ক্ষমতা ভোগ করে থাকে। ভারতীয় সংবিধানের 143 নং ধারায় বলা হয়েছে পাওয়ার অফ প্রেসিডেন্ট টু কনসাল্ট সুপ্রিম কোর্ট। এই সম্পর্কে এখানে বিস্তারিত বলা হয়েছে, আরো বিষয় আছে এখানে, আমি পুরোটা তুলে ধরিনি। এই ধারায় বলা হয়েছে কি, যে জনসাধারণের স্বার্থের বিচারে গুরুত্বপূর্ণ কোনো আইনগত প্রশ্নে সুপ্রিম কোর্টের পরামর্শের জন্য রাষ্ট্রপতি বিষয়টিকে সুপ্রিম কোর্টে আর পাঠাতে পারেন। অর্থাৎ সুপ্রিম কোর্টে পাঠানোর ব্যাপারে রাষ্ট্রপতি আর ক্ষমতা ভোগ করে। 371 নং ধারায় কি বলা হয়েছে, স্পেশাল প্রভিশনস উইথ রেসপেক্ট টু দ্য স্টেট অফ মহারাষ্ট্র এন্ড গুজরাট। অর্থাৎ মহারাষ্ট্র এবং গুজরাট এলাকায় কিছু পিছিয়ে পড়া বা কিছু পাহাড়ি এলাকা যেখানে রাষ্ট্রপতি বিশেষ ক্ষমতা সেখানে দেওয়া হয়েছে। 371 থেকে পরপর অনেকগুলো ধারাতে কিন্তু এই সমস্ত বিষয় আমরা দেখতে পাবো। 371 এ নং ধারায় কি বলা হয়েছে, সেখানে কিন্তু নাগাল্যান্ড সম্বন্ধে স্পেশাল প্রভিশনস উইথ রেসপেক্ট টু দ্য স্টেট অফ নাগাল্যান্ড সে সম্পর্কে সেখানে আলোচনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে রাষ্ট্রপতি নাগাল্যান্ডের রাজ্যপালকে সেখানকার আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে বিশেষ দায়িত্ব দিতে পারে। অর্থাৎ আমরা জানি যে নাগাল্যান্ডে এক সময় এক বিশৃঙ্খল পরিস্থিতি সবসময় লেগেই থাকতো। সেখানে একটা অ্যান্টি ইন্ডিয়ান যে মানসিকতা, সে ধরনের মানসিকতা দেখা যেত, কারণ সেখানে একটা চায়নার ভালো প্রভাব ছিল। যদিও বর্তমান কালে সেখানে একটা জাতীয়তাবাদ বা রাষ্ট্রবাদ বা রাষ্ট্রভক্তি দেখা যায়। এক সময় কোনো কেউ যদি নাগাল্যান্ডে যেত তাহলে সেখানকার লোকেরা ব্যঙ্গ করে বলতো ইন্ডিয়ান ডগ গো ব্যাক, এরকম কিন্তু অনেক ব্যঙ্গ করে সেখানকার লোকেরা বলতো। তারা নিজেদেরকে ভারতীয় বলে মনে করতো না। এই ধরনের একটা বিশৃঙ্খল পরিস্থিতি সেখানে ছিল বলে রাজ্যপালকে রাষ্ট্রপতি এই ধারা বলে বিশেষ কিছু ক্ষমতা দিতে পারে। যদিও এখন সেখানে খুব সুন্দর পরিবেশ। একাধিক রাজ্যের জন্য একজন রাজ্যপাল যদি নিযুক্ত করে, তাহলে রাজ্যপালের যে বেতন, সেই বেতন কোন রাজ্য কতটা পরিমাণ দিবে সেটাও কিন্তু রাষ্ট্রপতি ঠিক করে দেয়। কিছুদিন আগে আমরা দেখলাম যখন ধনকর উপরাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হলেন, তখন বিহারের যিনি রাজ্যপাল ছিলেন তাকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে কিছুদিনের জন্য নিযুক্ত করা হয়েছে। এরকম অনেক রাজ্য আছে, একজন রাজ্যপাল দুটো রাজ্যের রাজ্যপাল হিসেবে থাকেন। তো সে সময় যেহেতু রাজ্যপালের বেতন সে রাজ্যের যে তহবিল সেখান থেকে দেওয়া হয়, তো কোন রাজ্য কত পরিমাণ বেতন দিবে সেটা কে স্থির করবে, সেটা কিন্তু রাষ্ট্রপতি স্থির করে দেয়। ভারতীয় সংবিধানের ৫ম তফসিলে অন্তর্ভুক্ত বিভিন্ন এলাকা বা উপজাতি আছে, আর সেই উপজাতি বা এলাকার জন্য উন্নতির জন্য তাদের বিশেষ ক্ষমতা বা বিশেষ ব্যবস্থার জন্য রাষ্ট্রপতি আর বিশেষ ক্ষমতা ভোগ করে থাকেন। এছাড়াও সংবিধানের ৩১৩ নং ধারা অনুসারে যে সমস্ত রাজ্য বিল রাষ্ট্রপতি পুনঃ অনুমোদন লাগে সেসব বিষয়ে জরুরি আইন জারি করার ব্যাপারে রাজ্যপালকে রাষ্ট্রপতি নির্দেশ দিতে পারে। পুনঃ হবে না, এটা পূর্ব অনুমোদন। হ্যাঁ, তো রাষ্ট্রপতি সংবিধান অনুসারে বিভিন্ন কমিশন গঠন করে নিয়োগ করতে পারেন, ভাষা কমিশন, অর্থ কমিশন, আন্তঃরাজ্য পরিষদ, এই সমস্ত। এভাবে রাষ্ট্রপতির শাসন, আইন, বিচার সংক্রান্ত ক্ষমতা ছাড়াও কিছু ক্ষমতা আমরা সংবিধানে দেখতে পাই। এবার আমরা যেটা আলোচনা করব রাষ্ট্রপতির পদমর্যাদা। রাষ্ট্রপতির সংবিধানে যদিও পদমর্যাদা সম্পর্কে কোথাও কিছু বিস্তারিত আলোচনা করা হয়নি, তবুও তার যে ক্ষমতা এবং কার্যাবলী আমরা আলোচনা করব বললাম, সেই ক্ষমতা ও কার্যাবলীর দৃষ্টিতে তার কিছু পদমর্যাদা দেখতে পাই আমরা। যদিও রাষ্ট্রপতিকে প্রকৃত শাসক বলে অনেকে মনে করেন না, আবার কেউ কেউ বলেন যে রাষ্ট্রপতি প্রকৃত শাসক নাম সর্বস্ব শাসক নয়। তো এরকম একটা দুই ধরনের মানুষ মতবাদ প্রচলিত আছে।
আমি এখানে দুটোই মতবাদ তুলে ধরছি বা যুক্তি সহ। কেউ কেউ বলছেন যে ভারতের রাষ্ট্রপতি হচ্ছেন প্রকৃত শাসক। কেন? কারণ 53(1) নং ধারা অনুসারে রাষ্ট্রপতির হাতে সমস্ত শাসন ক্ষমতা অর্পণ করা হয়েছে, আর এই ক্ষমতা তিনি নিজে বা অধস্তন কর্মচারীর মাধ্যমে প্রয়োগ করেন। অর্থাৎ যেহেতু তার নামে যদি শাসন ব্যবস্থা পরিচালনা হয়, তাহলে কেন তাকে প্রকৃত শাসক বলবো না? এরকম যুক্তি অনেকেই দিয়েছেন। এগুলো আমি পয়েন্টগুলো হাইলাইট করতে পারিনি, এগুলো আমি সকালে ঘুম থেকে উঠেই এই 1 ঘন্টাতে এই পিপিটিটা তৈরি করলাম, 5-6টা পেজ। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদের নিয়োগ এবং পদচ্যুত করেন। অর্থাৎ যে যাদের আমরা প্রকৃত শাসক বলছি, প্রধানমন্ত্রী বা মন্ত্রিসভা, তাদেরকে নিয়োগ এবং পদচ্যুত রাষ্ট্রপতি করেন। যেহেতু তার হাতে ক্ষমতা আছে, সেজন্য তিনি প্রকৃত শাসক বলে অনেক মনে করেন। শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, অনেকেই ভারতের রাষ্ট্রপতিকে ব্রিটেনের রাজা বা রানীর সাথে তুলনা করেছে। কিন্তু যদি আমরা দেখি যে ব্রিটেনের রাজা বা রানী, তারা কিন্তু কোনো নির্বাচনের মাধ্যমে নিয়োগ হন না, তারা বংশানুক্রমিক। রাজার ছেলে রাজা হবে বা রাজার মেয়ে রানী হবে, এরকম একটা রীতিনীতি সেখানে প্রচলিত আছে। কিন্তু ভারতের ক্ষেত্রে কিন্তু সেটা নয়। রাষ্ট্রপতি নির্দিষ্ট সময়ের জন্য, অর্থাৎ 5 বছরের জন্য আর নির্বাচিত হবেন, আর সেই জন্য তাকে ব্রিটেনের রাজা বা রানীর সাথে কখনোই তুলনা করা ঠিক হবে না। রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে যে অবসরের কথা বলা হয়েছে, তবে সেখানে যে সংবিধান ভঙ্গর কথা বলা হয়েছে, সে ব্যাপারে কিন্তু সংবিধানের কথা স্পষ্টভাবে আলোচনা করা নাই। এছাড়াও রাষ্ট্রপতি ইচ্ছা করলে লোকসভা ভেঙে দিয়ে 6 মাসের জন্য নিজেই শাসন কার্য পরিচালনা করতে পারেন। লোকসভা যখন ভেঙে দিবে, তখন তো অনুমোদনের প্রয়োজন নাই, লোকসভা যখন থাকবেই না। আর সেখানে সংবিধানে তাকে ক্ষমতা দেওয়া হয়েছে যে একবার লোকসভা ভেঙে দিলে তিনি 6 মাস পর্যন্ত সেখানে শাসন ক্ষমতা নিজের হাতে কক্ষিগত রাখতে পারেন। অনেক সময় স্বৈরাচারী মানসিকতা নিয়ে রাষ্ট্রপতি এটা করতে পারে। এছাড়াও পার্লামেন্টের অধিবেশন বন্ধ থাকাকালীন সময় অর্ডিন্যান্স জারি করে। যখন পার্লামেন্ট থাকে না, প্রধানমন্ত্রী থাকে না, মন্ত্রিসভা থাকে না, তখন কি হয়? তখন কিন্তু দেশের শাসন ব্যবস্থার সুপ্রিম কমান্ডার আর রাষ্ট্রপতি থাকেন। তিনি আইন সংক্রান্ত ক্ষমতা উপভোগ করেন অর্ডিন্যান্স জারি করার মাধ্যমে। যেহেতু সংবিধানের হাতে রাষ্ট্রের ক্ষমতা প্রয়োগ করা হয়েছে রাষ্ট্রপতিকে, বা সংবিধান রক্ষার জন্যই তিনি শপথ গ্রহণ করেছেন। যখন শপথ গ্রহণ করেন তখন তিনি সেটা উল্লেখ করেন যে আমি সংবিধানকে রক্ষা করতে শপথ নিচ্ছি। তো একজন উচ্চাকাঙ্ক্ষী রাষ্ট্রপতি তিনি যদি মনে করেন যে সংবিধানের পবিত্রতা রক্ষা করার নামে আমি আর মন্ত্রিসভা পরামর্শ উপেক্ষা করব, তাহলে সেটা কিন্তু পারেন। এরকম উদাহরণ দেখা গেছে, যদিও সে সময় ক্লাস হয়েছে। তখন আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সেই ক্লাসটা আমরা দেখেছি, ধনকরের সাথে মমতা ব্যানার্জির কতবার সংঘাত হয়েছে। তো এই ধরনের সংবিধান রক্ষার নামে রাষ্ট্রপতি বা রাজ্যপাল এই ধরনের ক্ষমতা প্রয়োগের মাধ্যমে নিজেকে প্রকৃত শাসক হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। সংবিধানের জনক আম্বেদকর তিনি কি বলেছেন? তিনি বলেছেন সাধারণত রাষ্ট্রপতি ক্যাবিনেটের পরামর্শেই কাজ করবেন। আবার ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু বলেছেন আমাদের রাষ্ট্রপতি অবশ্যই জড়যন্ত্রবৎ ক্রিয়াশীল নন, মানে জড় পদার্থ নন। এদের কথাই স্পষ্টভাবে আমরা বুঝতে পারি যে ভারতবর্ষের রাষ্ট্রপতির কিছু আইনগত ক্ষমতা আছে, যা তাকে প্রকৃত শাসক হিসাবে প্রতিষ্ঠা করার আর একটা চেষ্টা আমরা দেখতে পাই। তো যাই হোক, এই যুক্তিটা দেখলাম আমরা। এবার রাষ্ট্রপতিকে নাম সর্বস্ব শাসক যারা বলছেন তাদের যুক্তি একটু দেখব। তারা কি বলছেন? তারা বলছেন যে ভারতের রাষ্ট্রপতি হলেন ব্রিটিশ রাজা বা রানীর মতোই নাম সর্বস্ব, কারণ তার নামে এখানে শাসন পরিচালিত হয়। তিনি প্রকৃতপক্ষে মন্ত্রিসভার আর অভিভাবক হিসাবে কাজ করেন না, বা মন্ত্রিসভা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আর প্রকৃতভাবে শাসন ব্যবস্থা পরিচালনা করে। রাষ্ট্রপতি কেবলমাত্র নামে থাকে, তার নামেই, আর মন্ত্রিসভা শাসন কার্য পরিচালনা করে। প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তিনি বলেছেন আমরা তাকে কোনো প্রকৃত ক্ষমতা অর্পণ করিনি, কিন্তু আমরা তার পদমর্যাদাকে কর্তৃত্বপূর্ণ ও সম্মানজনক করে গড়ে তুলেছি। অর্থাৎ
তার পদকে বা তার গরিমাকে আমরা ভঙ্গ করব না, কিন্তু তিনি কিন্তু প্রকৃত শাসক নন, প্রকৃত ক্ষমতার অধিকারী নয়। প্রকৃত ক্ষমতার অধিকারী আমরাই, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা, এরকম তিনি বলেছেন। ভারতের রাষ্ট্রপতি আমেরিকার রাষ্ট্রপতির মতো আর প্রত্যক্ষভাবে নির্বাচিত হন না। আমেরিকাতে এরকম সাধারণ নির্বাচনের মাধ্যমে প্রত্যেক ভোটারের ভোটের দ্বারা রাষ্ট্রপতি নির্বাচিত হন, কিন্তু ভারতবর্ষে আমরা কি দেখি, পরোক্ষভাবে নির্বাচিত হন। অর্থাৎ সাধারণ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরা তারা আর ভোটদানের মাধ্যমে, বিশেষ করে এমএলএ এমপি, তারা আর ভোটদানের মাধ্যমে ভারতের রাষ্ট্রপতিকে নির্বাচিত করেন। সেজন্য প্রত্যক্ষভাবে নির্বাচিত না হওয়ার কারণে, পরোক্ষভাবে নির্বাচিত হওয়ার কারণে তাকে কিন্তু আমরা প্রকৃত শাসক বলতে পারি না। ভারতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভাকে প্রত্যেক সদস্যকে নিযুক্ত করেন, ভালো কথা, কিন্তু বাস্তবে এই নিযুক্তিকরণ বাধ্যতামূলক। আমি চাইলাম নিযুক্ত করব না, নিযুক্ত করব, মানে এরকম হবে না। লোকসভায় যে দল বা জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে, রাষ্ট্রপতি সেই দলের নেতা বা নেত্রীকে প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করতে বাধ্য থাকবেন। এই ব্যাপারে কিন্তু কোনো কম্প্রোমাইজ হবে না। মন্ত্রিসভা নিজের কাজ সম্পাদনের জন্য লোকসভার কাছে দায়বদ্ধ থাকেন, রাষ্ট্রপতির কাছে দায়বদ্ধ থাকেন না। লোকসভা আস্থাভাজন মন্ত্রিসভা কর্তৃক উপযুক্ত মানে হওয়ার ভয়ে বা বরখাস্ত হওয়ার ভয়ে রাষ্ট্রপতি মন্ত্রিসভার উপদেশ ও পরামর্শ অস্বীকার করতে পারেন না। 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে বলা হয়েছে ভারতের রাষ্ট্রপতিকে মন্ত্রিসভার পরামর্শ মতো কাজ করতে বাধ্য। যদিও পরবর্তীতে আমরা দেখেছি কিছুটা শিথিল হয়েছে। তো 42তম সংবিধান সংশোধনে বলা হয়েছে যে মন্ত্রিসভার পরামর্শ ছাড়া রাষ্ট্রপতি এক পা নড়তে পারবে না, এরকম একটা কথা বলা হয়েছে। সেজন্য তিনি নাম সর্বস্ব শাসক। ভারতের রাজ্যপালের উপর যেরূপ স্বেচ্ছাধীন ক্ষমতা অর্পণ করা হয়েছে, রাষ্ট্রপতির ক্ষেত্রে কিন্তু সেরকম দেখা যায় না। যদিও দেখা যায় বা আমরা বলতে পারি যে রাজ্যপাল প্রকৃত শাসক, কিন্তু রাষ্ট্রপতি প্রকৃত শাসক নয়, কারণ রাজ্যপাল কিছু স্বেচ্ছাধীন ক্ষমতা ভোগ করে, রাষ্ট্রপতির এই ধরনের কোনো স্বেচ্ছাধীন ক্ষমতা আর নাই। রাষ্ট্রপতির হাতে জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা প্রদান করা হলেও ক্যাবিনেটের লিখিত সুপারিশ ছাড়া এই জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারে না। আবার জরুরি অবস্থাকে নির্দিষ্ট সময়ের মধ্যে পার্লামেন্টের অনুমোদন করতে হয়, বা যদি পার্লামেন্ট জরুরি অবস্থাকে প্রত্যাহার করতে হয়, সে ব্যাপারে কিন্তু পার্লামেন্টেরই সিদ্ধান্ত চূড়ান্ত। সেজন্য জরুরি অবস্থা সংক্রান্ত যে ক্ষমতা রাষ্ট্রপতির, সেটাও কিন্তু পার্লামেন্ট তথা মন্ত্রিসভার উপরে ডিপেন্ড করছে। তিনি নিজে স্বাধীনভাবে সেই ক্ষমতা প্রয়োগ করতে পারেন না, সেই কারণে তিনি প্রকৃত শাসক নন, নাম সর্বস্ব শাসক বলে অনেকে আলোচনা করেছেন। তো যাই হোক, পরিশেষে আমরা আলোচনা করব যে রাষ্ট্রপতি ব্রিটেনের রাজা রানীর মতো জাঁকজমকপূর্ণ সাক্ষী গোপাল নন। তার কিছু একদম পুরোপুরি রাজা বা রানীর মতো তাকে বলা যায় না, কারণ সেখানে রাজা বা রানী সাক্ষী গোপাল হিসেবে থাকেন, সবকিছু দেখেন, প্রধানমন্ত্রী সমস্ত কিছু করেন। এখানে তিনি কি করেন, রাষ্ট্রপতি মন্ত্রিসভাকে পরামর্শ দেন, উৎসাহিত করেন, অনেক সময় সতর্ক করে দেন। মন্ত্রিসভা যদি বিপথে প্রচারিত হয় তখন তিনি সতর্ক করেন। আবার সাধারণ নির্বাচনের পর লোকসভায় কোনো দল যদি সংখ্যাগরিষ্ঠতা না পায় বা জোট সংখ্যাগরিষ্ঠতা না পায়, তাহলে রাষ্ট্রপতি কিন্তু নিজের ইচ্ছা মতো প্রধানমন্ত্রী নিযুক্ত করতে পারেন। এরকম আমরা দেখেছি। 1996 সালে লোকসভা নির্বাচনের পর KR নারায়ণ ভূমিকা পালন করেছেন। আবার 1998 সালে শেষের দিকে বিহারের রাষ্ট্রপতি শাসন যখন জারি হয়, তখনও 1999 সালে এপ্রিল মাসে এটা বাকি হয়েছে, বাজপেয়ী সরকার তিনি লোকসভা আস্থা ভোটে যখন হেরে যান, তখন প্রধানমন্ত্রীকে তিনি নির্দেশ দেন বা সরকার পরাজিত হলে লোকসভা ভেঙে দেওয়ার তিনি ভেঙে দিয়েছেন। তো এই ধরনের যে কিছু ক্ষমতা, সেই ক্ষমতার ক্ষেত্রে রাষ্ট্রপতি আর নিজের মতো করে প্রয়োগ করে থাকেন। তো সব মিলিয়ে আমরা রাষ্ট্রপতির ক্ষমতা, কার্যাবলী ও পদমর্যাদা এই ক্লাসের মধ্যে আলোচনা করলাম। যদি তোমাদের কোনো কিছু প্রশ্ন থাকে তাহলে এখন বলতে পারো, বা যারা ইউটিউব থেকে দেখবে তাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে লিখবে, আমি পরে ওটা সমাধান করার চেষ্টা করবো। এখন তোমাদের কিছু যদি প্রশ্ন থাকে তাহলে বলো।